হ্যালো স্টুডেন্ট। আচ্ছা, আমাদের খুব সম্ভবত আজকের ক্লাসের এই ভিডিওতে আরও দুইটি ম্যাথ দেখার কথা ছিল। এই দুইটি ম্যাথের প্রথমটি হলো তোমাদের সিনির্ভ 2020 সালে আসা একটি প্রশ্ন। তো প্রশ্নটার উদ্দীপকটা কীরকম ছিল? একটি 5000 কেজি ভরের গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। এই ত্বরণে 1 কিলোমিটার চলার পর 6000 কেজি ভরের স্থির গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এরপর গাড়ি দুটি একত্রে 9 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। তাহলে কি, একটা 5000 কেজি ভরে গাড়ি ছিল, যেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়, মানে এটা আমাদের অ্যাকচুয়ালি ত্বরণ বের করার জন্য তথ্য দেওয়া রয়েছে। তারপর ওই ত্বরণে সে 1 কিলোমিটার পর্যন্ত চলবে, তাহলে চলার পর অবশ্যই সে একটা শেষ বেগ প্রাপ্ত হবে। এই শেষ বেগ নিয়ে সে অপর একটা গাড়ির সাথে, যেটা স্থির ছিল পূর্ব থেকে, সেটার সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং সংঘর্ষের পরে দুটি গাড়ি একত্রিত হয়ে যায় এবং এই দুটি গাড়ি একত্রে 9 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। তো এখন আমাদের গ নম্বর প্রশ্নে কী চাওয়া হয়েছে? গ নম্বরে বলা হয়েছে গাড়িটির ত্বরণ কত। তো গাড়িটির ত্বরণ বের করার জন্য আমাদের তথ্য কী কী জানা রয়েছে? দেখো, প্রথমে আমাদের জানা রয়েছে ইউ এর ভ্যালু কত, 0 মিটার পার সেকেন্ড। একটা নির্দিষ্ট সময় 50 সেকেন্ড, মানে টি ইজিক্যাল টু 50 সেকেন্ডে শেষ বেগ কত প্রাপ্ত হয়েছে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ জানা আছে, ভি জানা আছে, টি জানা রয়েছে। আমাদের দরকার কি? এ এর মান। তাহলে আমরা ভি ইজিক্যাল টু কী জানি? ইউ প্লাস এটি, যেখান থেকে ইউ প্লাস এটি ইজিক্যাল টু ভি লিখতে পারি। এটি ইজিক্যাল টু কী লেখা যায়? ভি মাইনাস ইউ লেখা যায়। সেখান থেকে এ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি। যেখান থেকে ভি এর ভ্যালু 10 আর ইউ এর ভ্যালু যদি 0 আর টি এর ভ্যালু যদি আমরা 50 বসিয়ে দিই, এর ভ্যালু দাঁড়ায় 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আসলে এই ম্যাথটা আমি তোমাদের বাড়ি কাজেই দিতে পারতাম, কিন্তু মাথায় ছিল না তখন, তাই ঝোঁকের বসায় করে ফেলেছি। যেটাই হোক, তো সহজ ম্যাথ ছিল বাই দ্য ওয়ে। তো এরপর আমরা চলে যাই ঘ নম্বরে। ঘ নম্বরে কী বলা হয়েছে? সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত না হওয়ার কারণ বিশ্লেষণ করো। ভালো প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটা কি খেয়াল করেছে আসলে কি বলতে চেয়েছে ওনারা? আচ্ছা, প্রশ্নে ওনারা বলতে চেয়েছে এই যে দুইটা গাড়ি সংঘর্ষে লিপ্ত হলো, তাহলে সংঘর্ষে লিপ্ত হলে এদের ভরবেগের পরিবর্তন অবশ্যই হবে। এই যে ভরবেগের পরিবর্তন হলো, এটা সমান আর বিপরীত হলো না কেন, এটা ওনারা জানতে চেয়েছে। আচ্ছা, এটা জানতে চাওয়ার কারণ কি? এটা জানতে চাওয়ার একটা কারণ আছে, এটা তোমরা আশা করি এই ম্যাথের শেষের দিকে বুঝতে পারবে। তো এটা না হওয়ার কারণ বিশ্লেষণ করার আগে আমাদের যাচাই করা লাগবে এটা যে আসলেই যে তোমার মানটা কত হয়, মানে প্রথম বস্তু, মানে প্রথম গাড়ি আর দ্বিতীয় গাড়ি ভরবেগের পরিবর্তন যেটা, এই দুইটারই জন্য কত কত সেটা বের করে নেওয়া লাগবে। তারপর ওখানে মান থেকে আমাদের কমেন্ট করা লাগবে, আর কমেন্ট করে কারণ বের করার জন্য আমাদের আর একটা নীতির সাহায্য নেওয়া লাগবে, এটা আমরা একটু পরেই দেখতে পাবো। তাহলে এখন আমাদের ভরবেগের পরিবর্তন বের করতে হলে আমাদের দেখো যে দ্বিতীয় গাড়ির জন্য আদিবেগ জানা রয়েছে, যেহেতু স্থির ছিল তার মানে 0 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় গাড়ির জন্য শেষ বেগে জানা রয়েছে কত? 9 মিটার পার সেকেন্ড। তাহলে দ্বিতীয় গাড়ির আদিবেগ শেষ বেগ, মানে সংঘর্ষের আদিবেগ, সংঘর্ষের পরে শেষ বেগ আমাদের জানা রয়েছে। প্রথম গাড়ির জন্য শেষ বেগটা 9 মিটার পার সেকেন্ড জানা রয়েছে, কিন্তু আদিবেগকে জানা রয়েছে না, আদিবেগ জানা নাই। তো আমরা অনেকেই এটা, এর আগের কয়েকটা ম্যাথ আমি বলেছিলাম যে অনেকেই ইচ্ছা করলে ওই যে স্থির অবস্থা সেটাকে ইউজ করতে পারো, আবার অথবা 10 মিটার পার সেকেন্ড যে ভেলোসিটি সেটা ইউজ করতে পারো, কিন্তু এই দুইটার কোনোটাই হবে না। আদিবেগ কোনটা হবে? যে ত্বরণটা প্রাপ্ত হয়েছিল সেই ত্বরণে সে 1 কিলোমিটার চলার পরে যে শেষ বেগ প্রাপ্ত হয় সেটা হবে গিয়ে আমাদের সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর আদিবেগ। তাহলে এটা বের করার জন্য আমাদের কি দরকার? এটা বের করার জন্য আমাদের ত্বরণের মান তো আমরা পেয়ে গিয়েছি, আমাদের জাস্ট কিছু তথ্য আরও লাগবে। তো তথ্যগুলো কীরকম? প্রথম গাড়ি কেটে দেখো, ভর M1 ইজ ইকুয়াল টু 5000 কেজি আমাদের জানা রয়েছে। আদিবেগ U1 ইজ ইকুয়াল টু 01 মিটার পার সেকেন্ড, এটা কোন সময়ের জন্য? একদম প্রথম সময়ের জন্য। ত্বরণ ইজ ইকুয়াল টু 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা আমরা গ থেকে পেয়েছি। দূরত্ব ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার, যেটা মিটার কনভার্ট করলে কত হবে? 1000 মিটার। তাহলে সংঘর্ষের পূর্বের যে বেগ সেটাকে আমি U1 প্রাইম ধরে নিয়েছি, কারণ যেহেতু এটাও একটা আদিবেগ। তাহলে এখন আমরা ভি স্কয়ার ইকুয়াল টু কী জানি? ইউ স্কয়ার প্লাস 2 কিন্তু এখানে ভিটাই অ্যাকচুয়ালি কী হয়ে গেছে? আদিবেগের মান, মানে U1 প্রাইমের মান। তাহলে কি লিখতে পারি? U1 প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু U1 স্কোয়ার প্লাস 2s, যেখান থেকে U1 এর ভ্যালু যেহেতু 0, তাহলে U1 প্রাইম স্কোয়ার ইকুয়াল টু 2s লেখা যায়। সেখান থেকে আমরা এর মান যদি 0.2 আর এস এর ভ্যালু যদি 1000 বসিয়ে দিই, আমাদের U1 প্রাইম স্কোয়ারের ভ্যালু দাঁড়ায় 400 মিটার পার সেকেন্ড।
তাহলে এটা কার ভ্যালু? এটা অবভিয়াসলি ইওয়ান প্রাইম স্কোয়ারের ভ্যালু। আমাদের লাগবে কি ইওয়ান প্রাইমের ভ্যালু, দ্যাট মিনস আমাদের এটাকে রুট করা লাগবে। তো রুট করলে চলে আসবে কত? 20 মিটার পার সেকেন্ড। এবার আসি প্রথম গাড়ির ভরবেগের পরিবর্তনের কথায়। তো ভরবেগের পরিবর্তন কী হবে? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তো শেষ ভরবেগটা কত প্রথম বস্তুর জন্য? m1v। ও আচ্ছা, এখানে আমি সংঘর্ষের পরে মিলিত বেগকে ভি ধরে নিচ্ছি, যেটা সমান কত? 9 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় গাড়ির জন্য তথ্যটা কত? ভর এম টি ইজ ইকুয়াল 6000 কেজি, আদি বেগ ইজ ইকুয়াল ইউ টি ইজ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। আর সংঘর্ষের পরে মিলিত বেগ তো দ্বিতীয় বস্তুর জন্য কী হবে? সেমই হবে। তাহলে এখানে কি m1v মাইনাস m1 u1 প্রাইম, যেখান থেকে m1টা কমন নিলে v মাইনাস u1 প্রাইম লেখা যায়। আর m1 এর ভ্যালু যদি আমরা 5000, v এর ভ্যালু 9, আর u1 প্রাইমের ভ্যালু যদি আমরা 20 বসাই, তাহলে আমাদের ভ্যালু দাঁড়াবে কত? নেগেটিভ 55,000 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আসি দ্বিতীয় গাড়ির ভরবেগের পরিবর্তনের কথায়। দ্বিতীয় গাড়ির পরিবর্তন কি? ইজ ইকুয়াল টু এম টু ভি মাইনাস এম টু ইউ টু, যেখান থেকে এম টুটা কমন নিলে লেখা যায় এম টু ইন্টু ভি মাইনাস ইউ টু। এম টু ইজ ইকুয়াল টু কত? 6000, আর ভি এর ভ্যালু 9, এর ইউ টু এর ভ্যালু কত? 0। তাহলে এখান থেকে আমাদের ভরবেগের পরিবর্তন কত দাঁড়াবে? 54,000 কেজি মিটার পার সেকেন্ড। তো এখানে দেখো যে দুইটা ভরবেগের পরিবর্তন যদি আমরা পাশাপাশি রেখে কম্পেয়ার করি, অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে এদের মান তো সমান নাই। আচ্ছা, দিকটা কিন্তু এখানে বিপরীত হয়েছে, যেটা ওনাদের প্রশ্নে বলা আসলে উচিত ছিল না। তো এখানে আসলে কি মানটা সমান হচ্ছে না, কিন্তু দিকটা বিপরীত হচ্ছে। আচ্ছা, যেটাই হোক না কেন, এবারে সে এটা হলো না কেন এটার কারণ বিশ্লেষণে। তো এটা বিশ্লেষণ করার আগে আমরা একটা কথা, যদি তোমার এখানে ভরবেগের পরিবর্তন সমানা বিপরীত হতো তাহলেই বা কী হতো, আর না হওয়াতেই বা আমাদের সমস্যাটা কোথায়? তো সমস্যাটা হলো গিয়ে এখানে সমান ও বিপরীতমুখী না হওয়ার কারণে আমাদের অতি পরিচিত একটি নীতি এটা ইনভ্যালিড হয়ে গিয়েছে। তো নীতিটা কি? নীতিটা হলো গিয়ে তোমার, যদি তোমাদের সবার মনে থাকে যে ভরবেগের সংরক্ষণশীলতার একটা নীতি ছিল, যেটা কি ছিল? m1u1 প্লাস mtu ইজ ইকুয়াল টু m1v1 প্লাস mtv2। এবার এখান থেকে দেখো, আমরা যদি মনে চাই তাহলে m1u1কে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যেতে পারি, মানে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে পারি। আবার m2v2 যেটা আছে সেটাকে ডান থেকে বাম পক্ষে নিয়ে আসতে পারি। তাহলে রেজাল্ট কী দাঁড়াবে? m2u2 মাইনাস m2 মাইনাস v2 ইজ ইকুয়াল টু m1v1 মাইনাস m1 m1। এরপর থেকে বাম পক্ষে আমরা যদি একটা মাইনাস সাইনটাকে কমন নিয়ে নিই, তাহলে কী হবে? মাইনাস m2v2 মাইনাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 মাইনাস m1v1। এইখানে দেখো যে দুই পক্ষে একটা দারুণ জিনিস চলে এসেছে, সেটা কি? বাম পক্ষে m2v2 মাইনাস m2u2, এটা কি? 2 নম্বর বস্তুর শেষ ভরবেগ থেকে 2 নম্বর বস্তুর আদি ভরবেগের অন্তর, তার মানে কি? দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন। আবার ডান পক্ষে যদি চলে যায়, এখানে কি লেখা আছে? m1v1, মানে কি? 1 নম্বর বস্তুর শেষ ভরবেগ মাইনাস m1u1, মানে 1 নম্বর বস্তুর আদি ভরবেগ, তার মানে কি? এটা আবার 1 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তনকে নির্দেশ করে। তাহলে এখানে দেখো যে নেগেটিভ দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন। তার মানে কি? ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, সেখান থেকে আমরা কী পাই? যে একটি বস্তুর ভরবেগের পরিবর্তন অপর বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, কিন্তু এদের দিক হবে পরস্পর বিপরীত। তাহলে যেহেতু আমাদের এখানে এই কথাটা মানেনি, মানে প্রথম বস্তুর ভরবেগের বা প্রথম গাড়ির ভরবেগের পরিবর্তন দ্বিতীয় গাড়ির ভরবেগের পরিবর্তনের মানে সমান, আর বিপরীত হয়, মানে বিপরীত হয়েছে মানে সমান হয়নি, তার মানে অবভিয়াসলি এখানে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি যেটা রয়েছে সেটা সমর্থিত হয়নি। তো এখানে হতাশ হওয়ার কিছুই নেই। আমি তোমাদেরকে ক্লাস যখন আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি পড়েছিলাম, বলেছিলাম যে সংঘর্ষ এমন কোনোটা খুঁজে পাবা না পৃথিবীতে যেখানে তোমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি সমর্থিত হবে না। কিন্তু একটা কথাও বলে রেখেছিলাম পাশাপাশি, যে টিচার বা শিক্ষকরা যদি চায় তাহলে এমন অদ্ভুত তথ্য তোমাদেরকে দিয়ে দিতেই পারে পরীক্ষা হলে, যেটার জন্য ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সমর্থিত হবে না। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। যেমন এই একটা ম্যাথ আমরা উদাহরণস্বরূপ পেয়ে গেলাম, যেখানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটি সমর্থিত হয়নি। আচ্ছা, তাহলে এরপরে কথা চলে যাব, এরপরে চলে যাব আমরা দিনাজপুর বোর্ড 2020-তে। তো দিনাজপুর বোর্ড 2020-তে অ্যাকচুয়ালি উদ্দীপকের মধ্যে তথ্য বলতে শুধু দুইটি চিত্র দেওয়া রয়েছে, 1 নম্বর চিত্র এবং 2 নম্বর চিত্র। তো আমাদের 1 নম্বর চিত্রে তোমার একটি এম ইজ ইকুয়াল টু 2 কেজি ভরের একটি বস্তু রয়েছে, যেটিকে পুলির সাথে বেঁধে অপর একটা বস্তু 3 কেজি বস্তু অন্য প্রান্তে ঝুলিয়ে দেওয়া রয়েছে, যেখানে এম ভরের যে বস্তুটি সেটা তোমার একটা তলের উপরে ছিল আর কি।
তাহলে এবার আমাদের আরেকটা চিত্র যেটা রয়েছে সেখানে একটা গ্রাফ দেওয়া রয়েছে, যে গ্রাফটা হলো কি বেগ বনাম সময়ের একটা গ্রাফ, যেখানে আমাদের গ্রাফটার মধ্যে দুইটা অংশ রয়েছে। একটা অংশ তোমার কি প্রথমে মূলবিন্দু বা 0 পয়েন্ট থেকে তোমার একদম সোজা সোজা উপরের দিকে চলে গেছে সরলরেখা আকারে, পরে একদম সমান্তরাল আকারে এক্স অক্ষের সাথে চলে গেছে 20 সেকেন্ড পর্যন্ত। তো এখন আমাদের গ নম্বর প্রশ্নটা কি? গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 2 নং চিত্রে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা অ্যাকচুয়ালি আমাদের দ্বিতীয় অধ্যায়ের একটা প্রশ্ন হয়ে গিয়েছে, সমস্যা নেই, আমাদের মেমোরাইজ হয়ে গেল আবার, বা রিফ্রেশ হয়ে গেল বলা যাক। 2 নম্বর চিত্র যেটা রয়েছে এখানে যে গ্রাফটা রয়েছে এটা কি বেগ বনাম সময় গ্রাফ। তো আমি তোমাদেরকে ক্লাসে নিশ্চয়ই বলেছিলাম, মনে আছে আশা করি আমি, যে বেগ বনাম সময় লেখচিত্র থেকে যদি আমরা যে কোনো একটা আবদ্ধ ক্ষেত্র নিই এবং সেই আবদ্ধ ক্ষেত্রে যদি ক্ষেত্রফল আমরা বের করি, তাহলে অবশ্যই সেটা কি নির্দেশ করবে? সেটা নির্দেশ করবে ওই সময়ে অতিক্রান্ত দূরত্বের মান। তাহলে আমাদের কী করা লাগবে? যে ক্ষেত্রটা দেওয়া রয়েছে সেটার আমাদের ক্ষেত্রফল বের করা লাগবে। তাহলে এখানে দেখো আমাদের মানগুলো কীরকম, আমি একটু ডিনোট করে রেখেছি যে এখানে ও থেকে এ পর্যন্ত সে কী ছিল, অবভিয়াসলি একটা সমত্বরণে গতিশীল ছিল, সেটা কি 10 সেকেন্ড পর্যন্ত। তারপর 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত সে কী ছিল, সমবেগে গতিশীল ছিল। তারপরে আর কোনো তথ্য দেওয়া নেই। তো আমি এখানে একটা বি আর এই যে সি বিন্দুকে যোগ করে দিয়েছি, যোগ করে আমি একটা ক্ষেত্র বানিয়েছি। এই ক্ষেত্রটা দেখতে কিসের মতো? অনেকটা ট্রাপিজিয়ামের মতো। তাহলে আমাদের কী করা লাগবে? এই যে ট্রাপিজিয়ামটা আছে এটা ক্ষেত্রফল বের করা লাগবে। এখন যেহেতু এটা তোমার 20 সেকেন্ড পর্যন্ত বিস্তৃত, তার মানে কি 20 সেকেন্ডের দূরত্বটাই তোমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্দেশ করবে। তাহলে এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের জন্য আমাদের কী কী ছিল? সমান্তরাল বাহুর দরকার ছিল, মানে সমান্তরাল বাহু দৈর্ঘ্যের দরকার ছিল, আর এদের মধ্যবর্তী দূরত্বের দরকার ছিল। তাহলে এখানে সমান্তরাল বাহুদ্বয় কী কী? এ বি আর ও সি। তাহলে এ বি এর মান এখানে কত? এ বি এর মান হলো তোমার 20। আমরা কোনো কিছু লিখবো না, আচ্ছা কোনো কিছু লিখবো না বলতে এখানে অ্যাটলিস্ট একক লেখা উচিত। এই নাও একক, এই নাও একক। আচ্ছা, তাহলে এখন সমান্তরাল বাহুদ্বয় ও সি ইজ ইকুয়াল টু 20 একক আর এ বি ইজ ইকুয়াল টু কত? 10 একক। এদের মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু কত? 150 একক। আচ্ছা, তাহলে এবার আসি ট্রাপিজম ও এ বিসি এর ক্ষেত্রফল কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তোমাদেরকে এর আগে আমি যতবারই ক্লাসে জিজ্ঞেস করেছি তোমরা আমাকে বারবার বলেছিলে যে স্যার সূত্র হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তো আমি তোমাদেরকে ক্লাসে নিশ্চয়ই বলে দিয়েছিলাম যে উচ্চতা কথাটা সর্বক্ষেত্রে খাটবে না। তো আমরা এখানে কি বলবো? এখানে বলবো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো এখানে আমাদের সব কিছুরই মান জানা রয়েছে, মানগুলো যদি আমরা বসিয়ে দিই কীরকম হবে? হাফ ইন্টু ও সি প্লাস এ বি ইন্টু বিসি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 20 প্লাস 10 ইন্টু 150, যেখান থেকে মান দাঁড়াবে 2250, মানে 2250 একক। অর্থাৎ বস্তুটি 20 সেকেন্ডে 2250 মিটার দূরত্ব অতিক্রম করবে। এবার আসি ঘ নম্বর প্রশ্নে। ঘ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 নং চিত্রে এম বস্তুর উপরে বলের প্রভাব ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা বোঝানোর জন্য আসলে আমার তো চিত্রটা একবার আঁকা উচিত, দুঃখিত। আচ্ছা, চিত্রটা কীরকম? চিত্রটা হলো গিয়ে তোমার একটা তল ছিল, যেই তলের উপরে একটা বস্তু ছিল, বস্তুটিকে একটি রশি দিয়ে তোমার একটা পুলির সাথে বাঁধা হলো, বাঁধার পরে কী হলো, পুলিটির অপর প্রান্তে গিয়ে আরেকটা বস্তু যেটা 3 কেজি ভরের বস্তু ছিল সেটাকে ঝুলিয়ে দেওয়া হলো, তাই না? এটা ছিল কি 2 কেজি ভরের একটা বস্তু, এটা হলো কি আমাদের 3 কেজি ভরের একটা বস্তু। আচ্ছা, এখানে দেখো যে তোমার ঘটনাটা কী ঘটবে? সিম্পল জিনিস কী দেখবে? যে পুলির ঘটনাটা আমি তোমাদের ব্যাখ্যাটা বুঝিয়ে দিয়েছিলাম, যে পুলির মধ্যে ঘটনাটা কী ঘটে? যদি ধরো তোমার এই যে একদিক দিয়ে আমরা যদি ফোর্স দিই, তাহলে পুলির রশির মাধ্যমে ও অপর দিকে অপর একটা বস্তু তোমার সেই একই ফোর্সটা অন্য একটা ডিরেকশনে ফিল করে। তো যখন দুইটা বস্তু পরস্পর সমান্তরালে থাকবে, মানে ধরো তোমার যে কীরকম ডিরেকশন, যে দুইটাই তোমার এরকম ডিরেকশনে থাকে পুলির মাধ্যমে, তাহলে কি আমরা যদি একটা বস্তুকে এদিকে টান দিই তাহলে কি অপর বস্তুটা উপর দিকে টান বল অনুভব করবে। কিন্তু এই যে উদ্দীপকটা দেওয়া রয়েছে এখানে ঘটনাটা একটু ডিফারেন্সটা কীরকম? ডিফারেন্টটা হলো তোমার এরকম যে এই বস্তুটার একটা বস্তুর নিচের দিকে ঝুলানো আর একটা বস্তুকে টান টান করে রাখা হয়েছে পাশাপাশি, ঠিক আছে? তাহলে এখন আমাদের ঘটনাটা কি? আমাদের ঘটনাটা হলো এরকম যে 3 কেজি ভরের বস্তুটা যেটা রয়েছে সেটার কি অবভিয়াসলি একটা ওজন
রয়েছে, এই ওজনটা কোন দিকে কার্যরত থাকবে? ওজনটা তোমার কার্যরত থাকবে নিচের দিকে, ঠিক আছে? তাহলে ওজনটা নিচের দিকে কার্যরত থাকলে এই ওজন বলটা রশির উপরে তো অবশ্যই কার্যকর হবে। রশির উপরে কার্যকর করলে রশিটা কি, সরি দুঃখিত, কি বলতেছি, রশিটা কি নিচের দিকে বল অনুভব করবে। এখন এই বলটা তোমার আস্তে আস্তে পুলির ওপর দিয়ে তোমার চলে আসবে, তাই না? তো পুলির এই যে এর ওপর দিয়ে আমাদের এই বস্তুটাকে কী করবে, টান দেওয়ার চেষ্টা করবে। মানে কি, এই যে এরকমভাবে, তাই না? তাহলে এখন আমাদের কথা রয়েছে একটা, যদি তলের একটা ঘর্ষণ বল থাকে, তাহলে অবভিয়াসলি কি এই ঘর্ষণ বলের বিরুদ্ধে এই বলটা কাজ করবে, তারপর 2 কেজি ভরের যে বস্তুটা সেটা তোমার গতিশীল হবে। এখন মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে 2 কেজি ভরের বস্তুটা রয়েছে এরও তো একটা ওজন বল রয়েছে, তাহলে এই ওজন বলটা কি ওই ওজন বলটাকে বাধা দেবে না? হ্যাঁ, বাধা দেওয়ার উচিত না এক্ষেত্রে। কারণটা কি? কারণটা দেখো যে এই যে 2 কেজি ভরে বস্তুটার ওজনটা রয়েছে, এটা অবভিয়াসলি কোন দিকে কার্যরত থাকবে? এটা অবভিয়াসলি আমাদের নিচের দিকেই কার্যরত থাকবে। এখন নিচের দিকে কার্যরত থাকলে ওই বস্তুটা যে টান বল পাচ্ছে সেটা কোন দিকে কার্যরত? সেটা আমাদের বলা যায় বাম থেকে ডানের দিকে কার্যরত, তাই না? তাহলে এদের পরস্পরের মধ্যবর্তী কোণটা কত? সমকোণ, এক 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হওয়ার কারণে একটা বলের প্রভাব কখনোই তোমার আরেকটা বলের উপরে পড়বে না। তো এখন দেখো, এছাড়াও তোমার আরেকটা ব্যাখ্যা রয়েছে, ওজন বলটা আমাদের অবভিয়াসলি আপনা আপনি নিষ্ক্রিয় হয়ে যাবে। কিভাবে? দেখো, ওজন বলটা তোমার কি বস্তুর, যেটা সবসময় নিচের দিকে কার্যরত, আর বস্তুটা কোথায় রয়েছে? একটা তলের উপরে। যেহেতু বস্তুটা একটা তলের উপরে রয়েছে, তাহলে এই বস্তুটার অবভিয়াসলি তার ওজনের সমপরিমাণ বল এই তলের উপরে মানে কী করবে, প্রয়োগ করছে। তাহলে এখন তলটা কি করবে? এই যে প্রযুক্ত বলটা রয়েছে, যেটাকে আমরা যদি ক্রিয়া বল কল্পনা করে নিই, তার একটা প্রতিক্রিয়া বল ওই বস্তুটার উপরে দিবে, যেটা ডিরেকশনটা কি হবে, উপরের দিকে হবে, ঠিক আছে? তাহলে এই যে প্রতিক্রিয়া বল সেটা অবভিয়াসলি আমাদের কি ওজনের সমান হবে, কারণ আমরা ওই আগেও পড়ে এসেছি, যদি তোমার এই ওজন আর প্রতিক্রিয়া বল পরস্পর সমান না হয় তাহলে বস্তুটার কী করা উচিত ছিল? আমাদের যে তলটা রয়েছে সেটা ভেদ করে নিচে চলে যাওয়ার কথা ছিল। যেহেতু বস্তুটা এরকম কোনো কিছু করছে না, তলের উপরে স্থির অবস্থায় আছে, তার মানে কি এই প্রতিক্রিয়া বল আর ওজন বলের মান পরস্পর সমান। তাহলে ওজন বল আমাদের কোনোভাবেই ওই 3 কেজি ভরের যে ওজনটা রয়েছে সেটার উপরে ইফেক্ট ফেলতে পারবে না। তাহলে কি এখানে ইফেক্ট ফেলবে শুধু যদি তলের ঘর্ষণ বলের কোনো মান দেওয়া থাকে, কিন্তু আমাদের উদ্দীপকে ঘর্ষণ বল নিয়ে কোনো কথা বলা নেই। তাহলে কী করবে, বস্তুটা সরাসরি এই 3 কেজি ওজনের যে সমপরিমাণ বল রয়েছে সেটা আমাদের অনুভব করবে। কোন দিক থেকে কোন দিকে? বাম দিক থেকে ডান দিকে, ঠিক আছে? তাহলে এই জিনিসটাই আমাদের একটু গুছিয়ে তোমাদের ব্যাখ্যা করা লাগবে। তো আমি এখানে দেখো হালকা গাণিতিক প্রমাণ দেওয়ারও চেষ্টা করেছি, গাণিতিক ব্যাখ্যা দেওয়া। যেমন দেখো, এম ইজিক্যাল 2 কেজি ভরের বস্তুটি একটি তলের উপরে রাখা হয়েছে, আবার এই বস্তুটিকে কপি কলের সাহায্যে অপর একটি 3 কেজি ভরের বস্তুর সাথে বেঁধে দেওয়া আছে। তো 3 কেজি ভরের বস্তুর ওজনটা কত? ডাব্লিউ ইজিক্যাল 3 ইন্টু, মানে ডাব্লিউ ইকুয়াল টু এমজি জানি, যেখান থেকে এম এর ভ্যালু 3 কেজি, আর জির ভ্যালু যদি 9.8 বসিয়ে দিই, ডাব্লিউ ভ্যালু দ্বারা 29.4 নিউটন। এই পরিমাণ বলই তোমার নিচে দিকে ক্রিয়াশীল, আবার রশির মাধ্যমে এম ভরের উপরও একই পরিমাণ বল চিত্রের বাম থেকে ডান দিকে ক্রিয়াশীল। আর ওজনজনিত তোমার একটা মানে বস্তু, ওই যে এম ভরের বস্তুর ভরজনিত একটা ওজন বল কাজ করবে, কিন্তু এটা আমরা বলে দিয়েছি কি সুন্দর মতো আমাদের তলের যে প্রতিক্রিয়া বল রয়েছে সেটা দ্বারা নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে যদি তোমাদের মনে চায় তাহলে তোমরা চিত্রটা অ্যাড করে দিতে পারো, তাহলে মোটামুটি প্রশ্নটা উত্তরটা মানানসই হয়ে যাবে 4 নম্বরের জন্য আর কি। কারণ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই প্রশ্নটা উত্তরটা একটু ছোট হয়ে গেছে 4 নম্বর প্রশ্নের জন্য। তো যেটাই হোক, এখানে আমি শেষ করবো আজকের ক্লাস এবং এই ভিডিওটাও। তো আমি আগেও বলেছিলাম, আমারও বলে রেখেছি, যদি 2020 সালে অন্য কোনো প্রশ্ন তোমাদের জানা থাকে তাহলে ওই প্রশ্নগুলো আমাকে ফরওয়ার্ড করে দিও, তাহলে আমি চেষ্টা করবো ওই প্রশ্নগুলো যাতে সলভ করে দিতে পারি, ঠিক আছে? ওকে। আর এই অধ্যায়ের কিছু বাড়ি কাজ তোমাদের থাকবে, এটা আমরা গত ভিডিওতেও শুনেছিলাম, মানে আমি তোমাদের বলেছিলাম, আর এই ভিডিওতেও বলে রাখলাম, কিন্তু ভিডিও তোমরা তো অনেক পরে দেখো। তো আমি একটা কাজ করবো, তোমাদের গ্রুপে এটা পোস্ট দিয়ে রাখবো, কোন কোন ম্যাথগুলো তোমাদের বাড়ির কাজ করে দেওয়া লাগবে।